সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। শরীফ ওসমান হাদির গল্পটা অনেকের কাছে এক ধারার গল্পের মতো, কিন্তু বাংলাদেশের সমকালীন রাজনীতিতে তার পদচারণা হৃদয়ের একটি ধারালো স্পর্শ ফেলে দিয়েছে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একদিক পরিবর্তনের মুহূর্ত হয়েছিল। সেই সময় ওসমান হাদির নাম প্রথম পরিবেশন করা হয় একটি সাধারণ ছাত্রনেতা হিসেবে, কিন্তু দ্রুতই তিনি এর বাইরে উঠে দাঁড়ান। প্রাপ্য হত্যা, নির্যাতন ও নির্যাতিতদের দায়িত্ব নিয়ে আন্দোলনের ধারাকে সামনে ধরতে তিনি দৃঢ়ভাবে ভূমিকা রাখেন এবং নিজের কথা বলার সাহসিকতায় তরুণ যুবকদের মধ্যে শক্তির সঞ্চার করেন। এই হাদিকে থামিয়ে দেওয়ার হুমকি ছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত তাই হলো। 12 ডিসেম্বর দুপুরে প্রকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশ্যেই মাথায় গুলি করে পালিয়ে গেল দুর্বৃত্তরা। ঘটনার শোকে ও আকস্মিকতায় স্তব্ধ হয়ে আছে পুরো দেশ। শরীফ ওসমান বিন হাদি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাদ্রাসার শিক্ষক এবং ইমাম ছিলেন এবং ছোটবেলা থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষার পরিবেশে তিনি বেড়ে ওঠেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তিনি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবেও পরিচিত। কবিতা রচনা ও আবৃত্তি তাকে আগে থেকেই অনেক মানুষের কাছে পরিচিত করে তোলে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তাকে সমাজ ও রাজনীতির প্রতি গভীর দৃষ্টি নিক্ষেপের সক্ষমতা দেয় আর একই সাথে বলিষ্ঠ বক্তব্য দেওয়ারও সাহস যোগায়। 2024 সালের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান শেষে তার মতো কিছু তরুণ মনে করেন শুধু মিছিল, সমাবেশ বা দাবিসূচক বক্তৃতাই যথেষ্ট নয়, বরং সমাজকে নতুন এক দিশা দেওয়া প্রয়োজন। আর সেই উপলব্ধি থেকে 2024 সালের শেষ দিকে এসে ইনকিলাব মঞ্চ নামক একটি সাংস্কৃতিক রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা হয়। ওসমান হাদি নিজেই এই প্ল্যাটফর্মের আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইনকিলাব মঞ্চকে অনেকেই শুধু আন্দোলনী সংগঠন হিসেবে মনে করেন না, এটি ছিল একটি সাংস্কৃতিক রাজনৈতিক জাগরণ, তরুণদের অন্তর্নিহিত শক্তি, সামগ্রিক সামাজিক অবস্থান এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক। প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠার পর থেকেই বিগত 1 বছরে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে একটি ন্যায্য রাষ্ট্র গঠনে কাজ করে আসছে। ফ্যাসিবাদী আমলে ভিনদেশী যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল, ইনকিলাব মঞ্চ তা প্রত্যাখ্যান করে আর আমাদের মাটির সাথে সংশ্লিষ্ট এবং ধর্মীয় মূল্যবোধের সঙ্গে প্রাসঙ্গিক একটি সংস্কৃতিকে সামনে নিয়ে আসার চেষ্টা করে। ওসমান হাদি নিজে এই মঞ্চের হয়ে দেখিয়েছেন কিভাবে শান্তিপূর্ণ আন্দোলন, জনসমর্থন ও দৃঢ় মনোবল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া যায়। তা শুধু বক্তৃতা নয়, মিছিল, সমাবেশ, পথসভা ও গণ আন্দোলনে নিজেদের উপস্থিতি দিয়ে প্রতিষ্ঠা করতে তিনি যে কোনো সাম্প্রদায়িক ও রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে ন্যায্যতা, ইনসাফ ও সমতা প্রতিষ্ঠার কথা বলেন এবং এতে তিনি বিপুল সংখ্যক মানুষের মন জয় করে নেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভে যোগ দেন ওসমান হাদি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতেও সরব হয়ে ওঠেন তিনি। তবে সবচেয়ে বড় চমক হিসেবে হাদি আলোচিত হন ঠিক যেদিন তিনি জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 তথা মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ঘোষণা দেওয়ার পর থেকেই বেশ কয়েক মাস ধরেই মাঠে তৎপর হাদি। বিশেষ করে ভোররাতে মসজিদে ভোট চাওয়ার ছবি ও ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। বাতাসা মুড়ি নিয়ে নির্বাচনী প্রচারণাও চালান। ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নির্বাচনী অনুদান নেওয়ার ছবি, ভিডিও শেয়ার দিচ্ছেন হাদি। এখন পর্যন্ত নির্বাচনী কাজে ব্যয়ের জন্য কত টাকা অনুদান পেয়েছেন তা ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেনও তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার একদিন পর গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। ওই এলাকা নিয়ে গঠিত ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হতে প্রচার চালাচ্ছিলেন তিনি। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা 1 মাস আগেই জানিয়েছিলেন হাদি। 14 নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন তাকে হত্যা, তার বাড়িতে আগুন সহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ওসমান হাদি লিখেছিলেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন, স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। 2 দিন আগেও তিনি পোস্ট দিয়ে জানিয়েছিলেন তাকে বিদেশি বিভিন্ন নাম্বার থেকে কমপক্ষে 30 বার ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে। এই নাম্বারগুলোর অধিকাংশই ভারতীয় নাম্বার বলেও তিনি জানান।
তার উপর হামলাকারীরা এখনও চিহ্নিত না হলেও এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ মনে করছে বিভিন্ন রাজনৈতিক দল। দুর্বৃত্তের গুলি বর্ষণের শিকার হয়ে এখন হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গত সন্ধ্যাতেই জানিয়ে দেন যে হাদির অবস্থা ক্রিটিক্যাল এবং তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। বুলেটটি তার মাথার ভেতরে রয়েছে। ঢাকা মেডিকেলে প্রাথমিক একটি অপারেশনের পর রাতেই হাদিকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরিবার প্রথম দিকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বলেছিল, কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভার কেয়ারে নেওয়ার কথা বলে এবং সেই মোতাবেক হাদিকে সেখানে নিয়ে যাওয়া হয়। সরকার এরই মধ্যে হাদির পুরো চিকিৎসা খরচ দেওয়ার কথা জানিয়েছে। গত রাতেই হাদির পরিবারের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেন। তিনি জানান, ওসমান হাদির উপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত। এরই মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ডক্টর ইউনূস আরও জানান, হাদির চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে। তার শারীরিক অবস্থা বিবেচনায় দেশে বিদেশে যেখানেই প্রয়োজন হয় সেখানেই সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। গুলিবিদ্ধ হওয়ার সময় ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পেছনের রিকশায় ছিলেন মোহাম্মদ রাফি। তিনি ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, শরীফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি করা হয়। তিনি বলেন, জুমার নামাজের পর তারা হাইকোর্টের দিকে রিকশায় চড়ে আসছিলেন, কিন্তু তারা বিজয়নগর পর্যন্ত আসতেই একটি মোটর সাইকেলে করে দুজন এসে হাদির উপর গুলি ছুড়ে পালিয়ে যায়। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেফতারে সন্দেহভাজন ব্যক্তি ও স্থানগুলোতে তল্লাশি চালাচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার মতো এই নেক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে অবিলম্বে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। হাদিকে গুলির প্রতিবাদে আগামীকাল শনিবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি বলছে, নির্বাচনের আগে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করতে নীল নকশা অনুযায়ী ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। এদিকে শরীফ ওসমান হাদির উপর নেক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি হামলার খবর পেয়েই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং এই হামলার সাথে জড়িতদের অবিলম্বে আটক ও বিচারের দাবি করেন। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এ ঘটনাকে অগ্রহণযোগ্য হিসেবেই নিন্দা করেছেন। তাদের মতে, এই হামলা শুধুমাত্র একজন ব্যক্তির উপর আক্রমণ ছিল না, অনেক দলের মতে এটি ডেমোক্রেটিক পরিবেশ ও ভোটের নিরাপত্তার উপর আঘাত। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, যিনি নিজেও কয়েকদিন আগে দুর্বৃত্তদের হামলা ও হেনস্থার শিকার হয়েছেন, তিনি এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আজাদির মুখপাত্র গণ অভ্যুত্থানের ভয়েস শরীফ ওসমান হাদির উপর হামলা পুরো নির্বাচন বানচালের ষড়যন্ত্র। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপর অল্প নিয়ন্ত্রণ নিয়ে আপনারা কোনো ভালো নির্বাচন করতে পারবেন না। হাসিনা এস আলম মিলে যে প্ল্যান করেছে সেটাই তারা বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে গণ অভ্যুত্থানের ভয়েস শরীফ ওসমান হাদির উপর গুলি করা হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, এসব ঘটনা গ্রহণযোগ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তাহীনতার সৃষ্টি করছে। এতে অংশগ্রহণ নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। এ ঘটনা নতুন করে সবার মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। শুধু তাই নয়, এ কাণ্ড অনেক আসনের প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের উদ্রেক করেছে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা রোধেও সজাগ থাকতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।